বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামকে মানব পাচারের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত আনুমানিক 1:50 ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। মালয়েশিয়ায় প্রতিশ্রুতি মতো কাজ না দিয়ে 55 শ্রমিককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বায়রার সাবেক নেতা ফখরুল ও তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মানব পাচার এবং অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন RUL ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ রুবেল হোসেন। বনানী থানার ওসি মোহাম্মদ রাসেল সারোয়ার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রাজধানীর পল্টনে গণসমাবেশ করবে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া 8টি দল। জনদুর্ভোগের কথা মাথায় রেখে 2 ঘন্টা থেকে 4 ঘন্টায় কর্মসূচি শেষ করার পরিকল্পনা তাদের। 1 মিনিটে দুপুরে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে হাজার হাজার নয় বরং লাখ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা দলগুলোর। এর আগে সোমবার পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে বৈঠক করেন 8 দলের নেতারা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, সমাবেশে হাজার হাজার নয় লাখ লাখ মানুষের জমায়েত হবে। লোকে লোকারণ্য হবে, রাজধানী এবং আশপাশের মানুষই এতে যুক্ত হবে। নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে সিলেটে। নির্বাচনী তফসিল ঘোষণার আগেই রীতিমতো প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় থাকলেও তারা প্রত্যাশা করছেন নির্বাচিত সরকার এলে কমবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, উন্নয়ন হবে সড়ক যোগাযোগ ব্যবস্থার। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় মুখর সিলেটের শহর থেকে গ্রামাঞ্চল। পথসভা, প্রচার মিছিল, মতবিনিময় আর সামাজিক অনুষ্ঠানের মোড়কে চলছে ভোট প্রার্থনা। আছে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিজেদের লড়াইও। এই বর্ণিল প্রচারণায় আড়ালে চাপা পড়ে আছে সাধারণ ভোটারের নানান প্রত্যাশা। আমরা তো বিশেষ করে রাস্তাঘাট উন্নতি চাইলাম, আমাদের যেটা চাহিদা সেগুলো যেমন আমরা পূর্ণতায় আবার ফিরিয়ে পাই। আমরা চাইলাম যে নির্বাচন যে হোক না, রাস্তার কামটা আগে করতে। নির্বাচন যদি না আয়তে দ্রুত না আয়, যে পরিস্থিতি দেশের সাধারণ মানুষ বাঁচার কোনো পথ নাই। আমরা তো আশা তো করি শান্তি হইতো। সিলেটের 6টি নির্বাচনী আসনে দলীয় প্রার্থী মনোনয়নে এগিয়ে আছে ইসলামী দলগুলো। দলীয় প্রার্থী ঘোষণার পর তারা করছেন জোটের হিসাব। 4টি আসনে প্রার্থী চূড়ান্ত হলেও সিলেট 4 ও সিলেট 5 আসনের প্রার্থী নিয়ে দোলাচলে আছে বিএনপি। এছাড়াও প্রচারণায় আছে এনসিপি ও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থীদের প্রচারণায় আশান্বিত ভোটাররাও চাইছেন নির্বাচন হোক সময় মতো এবং সুষ্ঠু পরিবেশে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা দ্রুত এটা নির্বাচন হোক। যে নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে কি না হবে আমরা এখন বুঝতাম হঠাৎ। প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, কিছু রাজনৈতিক দলগুলোও চাচ্ছে, সেক্ষেত্রে নির্বাচনটা হোক এটাই চাই। আমরা চাই এবার আসলে ভোট কেন্দ্র গিয়ে ভোট দিতাম আর আমরা পছন্দের ব্যক্তিরে আমরা নির্বাচিত করতাম। যারা যারা প্রার্থী আছেন, বিভিন্ন দলের প্রার্থী আছেন, এরা মোটামুটি ভালো প্রচারণা শুরু করছেন। জোট গঠন হলে বদলে যেতে পারে ভোটের হিসাব। একই চিত্র বিভাগের অন্যান্য নির্বাচনী আসনেও। সজল ছত্রী, NTV নিউজ, সিলেট। জামালপুরে দেশের বৃহত্তম যমুনা সার কারখানা সংলগ্ন 400 মিটার সড়ক প্রকল্পের বাইরে রেখে অ্যাঙ্গেল লোড কন্ট্রোল স্টেশন স্থাপন ও কারখানার উভয় দিকের সড়ক প্রশস্তকরণ কাজ সমাপ্ত করায় ওই এলাকায় তীব্র যানজট ও দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে সড়ক বিভাগ বলছে, এ অবস্থা তৈরি হলে কেন্দ্রীয়ভাবে প্রকল্প গ্রহণের মাধ্যমে সড়কের ওই অংশ প্রশস্ত করা যাবে। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। 2019 সালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি থেকে টাঙ্গাইলের ভুয়াপুর পর্যন্ত প্রায় 28 কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। তবে যমুনা সার কারখানা সংলগ্ন সবচেয়ে যানজটপূর্ণ তারাকান্দি এলাকার 400 মিটার সরু সড়ক প্রশস্তকরণের কাজ এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। অথচ এই 400 মিটার সড়কের ঠিক শেষ প্রান্তে স্থাপন করা হচ্ছে একটি অ্যাঙ্গেল লোড কন্ট্রোল স্টেশন। তারাকান্দি এলাকায় যমুনা সার কারখানা থেকে দৈনিক 300 থেকে 400 ট্রাক সার পরিবহন করে। ক্ষুব্ধ স্থানীয়রা জানান, 4টি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান থাকায় এবং স্থানীয় পিংনাহাট ও উত্তরবঙ্গের যানবাহন চলাচল করায় সড়কের ওই 400 মিটার অংশে যানজট লেগেই থাকে। যমুনা ফার্টিলাইজার গেট থেকে সাবেক কেউনো বাড়ি পর্যন্ত এই রাস্তাটা প্রশস্ত করা হয় নাই। চাপা এই চাপা জায়গার মধ্যে আমাদের এমন একটা অবস্থা, এই গাড়ি ঘোড়া পারাবারে বাচ্চা কাচ্চা স্কুলের
ছাত্ররা যাইতে পারে না, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ঢুকতে পারে না। সার কারখানার পাশে এরা ওজন মাপার স্কেল স্থাপন হয়েছে। বর্তমানে যে অবস্থা যানজট লেগেই থাকে, স্কেলটি স্থাপিত হলে দেখা যাবে এলে শত শত গাড়ি ওজন মাপার জন্য দাঁড়িয়ে আছে। এই রাস্তা কেন আজও পর্যন্ত করতেছে না? অন্য রাস্তাগুলো হয়ে গেছে, এই 400 মিটার রাস্তা যাতে অতি জরুরি রাস্তা করে, এটি আমাদের কাছে দাবি। জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, এই এলাকায় যানজট সৃষ্টি হলে কেন্দ্রীয়ভাবে প্রকল্প গ্রহণের মাধ্যমে সড়ক প্রশস্ত করা হবে। মোড়ে যদি যানজট তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের কেন্দ্রীয়ভাবে যে প্রকল্পটা গ্রহণ করা হয়েছে এক্সেল লোড কন্ট্রোল লোড স্টেশন স্থাপনের জন্য, সেখান থেকে এইটাকে অ্যাড্রেস করা যেতে পারে যে এটা যদি পরবর্তীতে ইম্প্রোভাইজেশনের জন্য প্রশস্তকরণের প্রয়োজন হয় তাহলে সেটা প্রশস্তকরণ করা। যানজট নিরসনের মাত্র 400 মিটার সড়ক প্রশস্তকরণে সড়ক বিভাগ খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার নিষিদ্ধ করে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যান্ত্রিক যানবাহন ও ড্রোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে যে কোনো ধরনের প্রচারণাও করা যাবে না। সোমবার রাতে এই নতুন বিধিমালা জারি করে নির্বাচন কমিশন ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। ইসি আক্তার আহমেদ এই গ্যাজেট প্রকাশ করেন। এতে জানানো হয়, প্রচারে ব্যানার বিলবোর্ড ব্যবহার করা গেলেও তা হতে হবে পরিবেশ বান্ধব। যানবাহন নিয়ে মিছিল শোভাযাত্রা করা যাবে না। মশাল মিছিলও নিষিদ্ধ করা হয়েছে। তফসিলের পর আচরণবিধি ভঙ্গের অপরাধে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে এ বিষয়ে আপিলের রায় আগামী 20 নভেম্বর ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 7 বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ 10ম দিনের শুনানি শেষে রায়ের এদিন ঠিক করেন। এর আগে গত 6 নভেম্বর আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। খায়রুল হক তিনি ওই জাজমেন্টের মধ্যে উল্লেখ করেছেন যেখানে আইনজীবীরা 2 ভাগে বিভক্ত, দেশের মানুষ 2 ভাগে বিভক্ত। সুতরাং এইটা বিচার বিভাগের দেখার বিষয় নয়। বিচার বিভাগ বিচার করবেন স্বাধীনভাবে এবং বিচার বিভাগ বিচার করবেন নিরপেক্ষভাবে। কিন্তু খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি ব্যবহার করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার হিসেবে ব্যবহারের জন্য 915 মেট্রিক টন কাগজ সরবরাহের অর্ডার পেয়েছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী পেপার মিলস। নির্বাচন কমিশন এই অর্ডার দিয়েছে। এরই মধ্যে 178.9 মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট 736 মেট্রিক টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে জানুয়ারির মধ্যেই সরবরাহ করা হবে। কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, চলতি অর্থ বছরে নির্বাচন কমিশন থেকে রঙিন ও বাদামি সালফেট কাগজ মিলে সর্বমোট 914.9 মেট্রিক টন কাগজের অর্ডার পাওয়া গেছে, যার বাজার মূল্য প্রায় 11 লাখ টাকা। ইতোমধ্যে কাগজ সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। ঐক্যমত্য কমিশনে একমত হওয়ার বাইরের কিছু গায়ের জোরে মানুষের ওপর চাপিয়ে দিতে চাইলে তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের চাপিয়ে দেওয়া কিছু মানতে দলগুলো বাধ্য নয়। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। ঠাকুরগাঁয় নিজের নির্বাচনী আসনের বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগের অংশ হিসেবে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দিল্লিতে বসে দেশে অরাজকতা করছে শেখ হাসিনা। দেশের সম্পদ নষ্ট করবে আর দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশে আসতে দিব? সাহস থেকে আসো, এই দেশের সামনে, জনগণের সামনে আসে রাজনীতি করো। মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে একমত হওয়ার বাইরে কিছু মানবে না মানুষ। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়ার বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের জোরে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার দেশের মানুষটা গ্রহণ করবে না। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে করা সংবাদ সম্মেলনে জুলাই সনদের বিষয়ে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে রাজনৈতিক দলের কেউ কেউ নতুন নতুন ইস্যু তৈরি করে অযৌক্তিক আন্দোলন করছে বলে উল্লেখ করেন বিএনপির নেতারা। সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না, সেটা বিলুপ্ত হলো। এখন কি রকম আদেশ দিবে, সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। সরকার আলোচনার আহ্বান জানালে তাদের সুযোগ থাকতে পারে বলে মনে করে বিএনপি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের শুনানি শেষ, রায় ঘোষণা করা হবে আগামী 20 নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনকারীদের আইনজীবীরা তাদের সর্বশেষ যুক্তি উপস্থাপন করেন। রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা আবেদনকারী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। রিপোর্ট হাসান জাবেদের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে 2011 সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আগে সে সময়কার প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে 5টি আবেদন করা হয়। শুনানি শেষে আপিলের অনুমতি পায় আবেদনকারীরা। সেই আপিলের উপর আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ 10 দিন শুনানি করেন। 8 জন অ্যামিকাস কিউরির মধ্যে 7 জন যে বক্তব্য দিয়েছেন সকলের বক্তব্য বাদ দিয়ে খায়রুল হক তিনি তার নিজের ইচ্ছামতো রাজনৈতিক উদ্দেশ্যভাবে এই জাজমেন্টটি দিয়েছেন। বৈধ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ করতে গিয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনৈতিক কিছু বিষয় সামনে এনেছেন যেটি বিচারক এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যায় না। সে কারণে এই রায়টি আমরা পূর্ণাঙ্গভাবে বাতিল চেয়েছি। এই পুনর্বিবেচনার পরে বর্তমানে যে রায়টি হবে সেটি হবে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ রায়, যে রায়টি ফলো হবে। শুনানিতে সব পক্ষই আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলে মত দেন। আর চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে বলেও মনে করেন তারা। এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি এই উপসংহারে উপনীত হয়েছেন। সুপ্রিম কোর্টের যে রায়টি ঘোষণা হবে এই রায়ের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় জীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি। গণতন্ত্রকে সুসংহত করা, ভোটের অধিকার পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেও মনে করেন আপিলে অংশ নেয়া আইনজীবীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর আলম। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, দেশি বিদেশি কোনো শক্তি নেই নির্বাচন বানচাল করবে। সকালে কুমিল্লার 14 গ্রামে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। এই পর্যন্ত 7টি বাসে তারা আগুন দিয়েছে। হ্যাঁ, আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগেরই লোক। তার মধ্যে একজনকে হাতে নাতে ডেমরায় আগুন দিতে গিয়েছিলেন, তাকে একজনকে আমরা হাতে নাতে পুলিশ অ্যারেস্ট করেছে, তার বাড়ি গোপালগঞ্জে। তো আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। জ্বালাও পোড়াও করে কারা করে
অতীতে করেছিল এবং বর্তমানে কারা করছে এটা সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। হাসনাত বলেন, সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো চাইলে এনসিপির সঙ্গে জোট গঠন করা যেতে পারে। আগামী নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নভেম্বরের প্রথম 3 সপ্তাহের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ এখন বাংলাদেশ অপ্রাসঙ্গিক, এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড, আমাদের সামনে ভাবতে হবে। আমরা জোট গঠন করতে পারি, কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। রবি আজিয়াটা পিএলসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। সকালে রাজধানীতে রবির কর্পোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সিতারা, প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সিতারা রবি পরিবারের পক্ষ থেকে হামজা চৌধুরীকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে হামজা চৌধুরী নিজের শেকড়ে ফিরে এসে দৃঢ় দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। এ সময় হামজা চৌধুরী জানান, বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা তার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত, আর রবির সঙ্গে এই অংশীদারিত্ব তার সেই যাত্রাকে আরো অর্থবহ করে তুলেছে। Try and live by. It's something that helps motivate me every day to reach higher levels, and inshallah together we can do that. So thank you. কুমিল্লার সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্ক ফোর্সের অভিযানে 3.25 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। বিজিবির এই কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার জাহান এর উপস্থিতিতে একটি অভিযান পরিচালনা করা হয়। জেলা সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে পরিচালিত এই অভিযানে বিভিন্ন প্রকার বাজি, বাসমতি চাউল, ফুচকা এবং কসমেটিক্স সামগ্রী মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়, যার মূল্য 2,71,54,000 টাকা। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে কোনো নির্বাচন হবে না মন্তব্য করে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। 5 দফা দাবিতে রাজধানী পুরানা পল্টনে 8 দলের সমাবেশে তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে তাদেরকে পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। শান্তিপূর্ণ ভাষা বুঝতে না পারলে যে ভাষা সরকার বুঝবে সে ভাষা ব্যবহার করা হবে বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, যতক্ষণ দাবি আদায় না হবে ততই কঠোর আন্দোলন চলবে। সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, দেশ আজ 2 ভাগে বিভক্ত, এক ভাগ 72-এর বাকশালপন্থী আর অন্য ভাগ জুলাই বিপ্লবপন্থী। তিনি বলেন, জুলাই সনদকে ঠেকিয়ে তারা আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, নতুন করে যারা ফ্যাসিস্ট হতে চায় তাদেরকে ফেলে দেয়া হবে বঙ্গোপসাগরে। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে। আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলবো, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় থাকব। তৈরি হন, আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে 21 শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর প্রতিটি সদস্যকে প্রস্তুত থাকতে হবে। খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি সার্ভিস কোরে 44তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি একথা বলেন। আর্মি সার্ভিস কোরের সকল অধিনায়কগণের উদ্দেশ্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীরা গণমিছিল এবং গণসংযোগ করছেন। গণসংযোগে পিছিয়ে নেই জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলও। নির্বাচন ঘিরে ঝালকাঠি 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইস্তাদ সুলতানা ইলেন ভুট্টোর সমর্থনে গণমিছিল করেছে নেতাকর্মীরা। সদর এবং নলছিটা উপজেলার 20টি ইউনিয়নের নেতাকর্মীরা একসাথে গণমিছিল করে। এদিকে ময়মনসিংহের ভালুকায় বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স নির্বাচনী সংযোগ শুরু করেছেন। এ সময় ধোবাউড়া উপজেলার বেড়িবাঁধ উপপ্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। অপরদিকে নওগাঁয় নিয়ামতপুর উপজেলার জনমত গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেছেন নওগাঁ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। অপরদিকে জামায়াত ইসলামের প্রার্থীও মিছিল করেছেন। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 26 সালে নির্বাচনের সম্ভাবনা নেই মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে সেটি অবৈধ হবে বলে মনে করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। রাজধানী পল্টন ময়দানে 8টি রাজনৈতিক দলের সমাবেশে দেয়া বক্তব্যে তারা এসব কথা বলেন। আয়নাল আহমেদ ও ফরিদ আহমেদ ভূঁইয়ার ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দলের বিশাল সমাবেশে জনসমুদ্রে পরিণত হয় রাজধানীর পল্টন ময়দান। পল্টন মোড় ছাড়াও চারপাশের সড়কে দলগুলোর নেতাকর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতি দেখা যায়। সমাবেশ মঞ্চ থেকে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন নেতারা। সমাবেশে ইসলামী দলগুলোর নেতারা বলেন, জুলাই সনদ উপেক্ষা করে কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চাইলে আবারও যুদ্ধ হবে। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে আগামী নির্বাচন অবৈধ হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, অবৈধ নির্বাচন হবে। আগামী ফেব্রুয়ারিতে জামায়াত ইসলামী নির্বাচন চায় উল্লেখ করে নির্বাচনের আগে গণভোট দেওয়ার দাবি জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এইটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায়তারা চালাবেন না। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ। তবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সম্ভাবনা নেই বলে জানান জামায়াতের আমির। আইনি ভিত্তির জন্য প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26 নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। অবিলম্বে সনদ বাস্তবায়ন না হলে 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলেও জানান জামায়াতের আমির। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের নেওয়া পদক্ষেপ আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারের নেওয়া সিদ্ধান্ত সকল রাজনৈতিক দল মেনে নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। জুলাই সনদ নিয়ে উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে এই সনদ বাস্তবায়ন করা হবে যাতে
যাতে সকল দলের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবের ৭০% ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তারা যেন বর্তমান সরকারের করা সংস্কারগুলো ধরে রাখেন সেই অনুরোধ জানান আইন উপদেষ্টা। দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম। কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই, আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন ৩-৪ দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে মামলার কারণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এদিন আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ ও আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ডের বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। এদিকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দেশের ৩০০টি আসনের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা করেছে সংক্ষুব্ধ রাজনৈতিক ব্যক্তিরা। বাগেরহাটের একটি আসন কমানো এবং গাজীপুরের একটি আসন বাড়ানো নিয়ে উচ্চ আদালতে মামলা করেন বাগেরহাটের বিএনপি ও জামায়াতের নেতারা। এ নিয়ে হাইকোর্টের নির্দেশনার বিষয়ে ইসিকে অবহিত করেন তারা। অবিলম্বে বাগেরহাটের 4টি আসন প্রতিষ্ঠিত করে গেজেট প্রকাশ এবং গাজীপুরের আসনটি বিলুপ্ত করে গেজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনারকে নির্দেশনা দিয়েছেন। বাগেরহাটবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অধিকার বঞ্চিত হয়েছে, যে কারণে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনার নেওয়ার সঙ্গে সঙ্গেই বাগেরহাটের আপামর জনতা রাস্তায় নেমে এসেছে, আন্দোলন করেছে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার সচিব বলেন, এসব মামলা চূড়ান্ত নিষ্পত্তি হতে সময় লাগলে সময়মতো তফসিল ঘোষণা বিঘ্নিত হতে পারে। আমাদের চেষ্টাটা আছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। রাজনৈতিক দলগুলোর জন্য আচরণ বিধিমালার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন পোস্টার নিষিদ্ধ করা। নতুন বিধিমালার আলোকে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার, যেখানে সেখানে নির্বাচনী ফেস্টুন লিফলেট না সাঁটানোর বিষয়ে নির্দেশনা আছে। ভিন্ন দলের প্রধানের ছবি বা প্রতীক না ছাপানো, বিষোদ্গার ও অপপ্রচার বন্ধে আছে বিধিমালা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীর প্রচারণার ক্ষেত্রে ও এআই এর ব্যবহারে আছে বেশ কিছু সীমারেখা। সচিব বলেন, আগামী 13ই নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু হবে। চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো আপনার স্থাপনা তৈরি করা যাবে না। আর এখানে আরেকটা নতুন সংযোজন হচ্ছে যে প্রার্থী এবং রাজনৈতিক দলের আপনার একটা হলফনামা যে আচরণবিধি এবং প্রাসঙ্গিক আইন কানুন মেনে চলবো। আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব। কাদেরকে ডাকবো এখনও পর্যন্ত এটা ঠিক করিনি, একটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর বিশেষ বিচারিক ক্ষমতা দিয়ে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে কাজ করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি প্রতিবাদে আগামী 14 নভেম্বর পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল 4টি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং 13 নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। এছাড়া জুলাই সনদের আইনগত স্বীকৃতির জন্য গণভোটের দাবি জানায় সংগঠনটি। তারা স্পষ্ট জানিয়ে দেন, ভারতে প্রণীত 1972 সালের সংবিধান দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না। নেতারা আরও দাবি করেন, দেশের 3টি সীমান্ত এলাকায় ভারতীয় সেনা ঘাঁটি স্থাপন করা হয়েছে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। জুলাই সনদকে ব্যর্থ করে দেওয়ার কোনো ধরনের অপতৎপরতা ছাত্র জনতা মেনে নেবে না এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়িত হইতে হবে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে। খুনি হাসিনার ফাঁসি
ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী 12ই নভেম্বর মানে আগামীকাল আমাদের 4টা বিভাগীয় শহরে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে 13 নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, যেসব স্থানগুলোতে তারা বের হইতে পারে এরকম বলে আশঙ্কা আছে, সে সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সবাই অবস্থান গ্রহণ করবে। সুযোগ পেলেই বাংলাদেশের উপর ভারতীয় গণমাধ্যম দোষ চাপায় মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দিল্লিতে বোমা হামলার সাথে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অমূলক। রাজধানী পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু কোনো কারণ নাই এটা বিশ্বাস করার, কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। জাতিসংঘে অ্যাপিল করেছে যে কেউ যে কোনো কিছু জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে, জাতিসংঘ যদি আমাকে কিছু বলে তখন উইল টেক কেয়ার অফ ইট। 4 কৃষককে ব্যবসায় সাজিয়ে ভুয়া কোম্পানি খুলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় 32 কোটি টাকা আত্মসাৎ করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ। এমন অভিযোগে জাভেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। বিকেলে রাজধানী সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন। তিনি বলেন, এই মামলায় সাইফুজ্জামান জাভেদ ছাড়াও আসামি করা হয়েছে তার স্ত্রী ও ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, ভাই আনিসুজ্জামান ও আসিফুজ্জামান, বোন রুকসানা জামান এবং ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদকে। এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে 5 গুণ অর্থ গ্রহণের অভিযোগে 4টি রিক্রুটিং এজেন্সির 11 জনের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করেছে দুদক। এসব মামলায় সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে 310 কোটি 93 লাখ 95 হাজার টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। সরকারের এজেন্ট হিসাবে অবৈধ পারিতোষিক গ্রহণ করে মালয়েশিয়ায় প্রেরিত কর্মীদের নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ গ্রহণ করে এই 4টি প্রতিষ্ঠান সর্বমোট 18,563 জন কর্মীকে বিদেশে প্রেরণ বাবদ 310 কোটি 93 লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সমালোচনাকে সঙ্গী করেই বাংলাদেশ দলকে এগিয়ে নিতে চান বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দর্শকদের সমালোচনা সহ্য করা কোচিং পেশারই একটা অংশ বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর সব পরিকল্পনা ভারত ম্যাচকে কেন্দ্র করে। আরও জানাচ্ছেন কুশল ইয়াসের। প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে নাখোশ বাংলাদেশ দলের সমর্থকরা। বাফুফের কর্মকর্তাদের অনেকের অপছন্দের পাত্রে পরিণত হয়েছেন এই স্প্যানিশ কোচ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলোতে দারুণ খেললেও অল্পের জন্য জয়বঞ্চিত হয়েছেন হামজা জামালরা। ক্যাবরেরার ট্যাকটিক্স নিয়েও উঠেছে নানা প্রশ্ন। তবে কোচিং আর সমালোচনাকে একে অপরের পরিপূরক হিসেবে দেখছেন কোচ। Part of this job, I have gone through all kind of ups and downs. এটা কোচিং পেশার একটা অংশ। আমি সমালোচনা শুরু থেকেই শুনে আসছি, তবে সবাই আমাদের নিয়ে ভাবে, দলকে সম্মান করে। আমাদের দল আসলেই ভালো খেলে আসছে। আমার বিশ্বাস জয় পেলেই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। এদিকে ঢাকায় নেমে ব্যস্ত সময় পার করলেও হামজার মনোযোগ ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে। আমাদের সামনে 2টি ম্যাচ রয়েছে, তাই আমি এই ম্যাচগুলো নিয়েই ভাবছি। চেষ্টা করব শতভাগ মনোযোগ দিয়ে সেরাটা তুলে ধরতে, বিশেষ করে ভারত ম্যাচে। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে। 18 নভেম্বর এই এফসি বাছাইয়ের প্রতিপক্ষ ভারত। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।